৪৫ বছর লুকিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসামি মেজর মুজাফফর। সেনাবাহিনী তাকে রিমান্ডে নিয়ে চাঞ্চল্যকর তথ্য বের করে এসেছেন। অবশেষে মুখ খুলেছেন মেজর মুজাফফর। তার সঙ্গে কোন কোন নেতাকর্মী, কোন কোন প্রভাবশালী নেতা জড়িত ছিল, বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। জন ডো ছদ্মনামে একাধিক পাসপোর্টে ভারত সহ অন্তত ৩ দেশে ৪৬ বছর আত্মগোপনে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মেজর মোজাফফর হোসেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। পাপ কখনো বাপকেও ছাড়ে না। প্রকৃতির এই চিরন্তন সত্যকে আরও একবার প্রমাণ করে দীর্ঘ ৪৫ বছরের রুদ্ধশ্বাস লুকোচুরির অবসান ঘটল। নিজের আসল পরিচয় ধুয়ে মুছে ছদ্মবেশের আড়ালে ইতিহাসের নৃশংসতম এক অধ্যায়কে চাপা দিতে চেয়েছিলেন সাবেক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রথম সুবিধাভোগী ছিল এরশাদ ও আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিশ্লেষকরা। আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় এই হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তারা। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিপদগামী সেনা কর্মকর্তাদের হাতে তৎকালীন রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান নিহত হন। সম্পূর্ণ মুছে ফেলেছিলেন নিজের আসল পরিচয়, তবে শেষ মুহূর্তে একটি তিল বাতিলে ধরা খেলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মুজাফফর নামের বাংলাদেশি মির্জাফর। ওই মেয়েকে ফলো কইরা গোয়েন্দারা ধরে ফেলছে ওই আচিলটার কারণে। অপরাধীর অপরাধ মুছতে পারে না ভাই, চিহ্ন থাইকাই যায়, এটাই তাকে ধরায় দিল। কিন্তু কথা হইলো ধইরা তো আবার আর্মিদের কাছে দিয়ে দিছে। এখন কি আমরা জানতে পারুম কেন এই হত্যাকাণ্ড হয়েছে, কি কারণে শহীদ প্রেসিডেন্ট শহীদ হইল? দর্শক আসসালামু আলাইকুম। তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দুনিয়া থেকে শেষ করার পেছনে আরো কারা কারা জড়িত ছিল, অবশেষে সবার নাম প্রকাশ করে দিয়েছেন রিমান্ডে এই মেজর মুজাফফর। হ্যাঁ দর্শক শ্রোতা, তিনি গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তারের পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে যেসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এবং যেসব প্রভাবশালীর নাম বলেছে, যেসব প্রভাবশালী নেতা এমপি মন্ত্রীর নাম বলেছে, ভাই আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মারার পিছনে ষড়যন্ত্র কারা কারা করেছিল, কোন কোন নেতা জড়িত ছিল, কার নির্দেশে এমন কাজ ঘটিয়েছিল, রিমান্ডে সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন মেজর মুজাফফর। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আজকের এই তথ্যগুলো জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে মেজর মুজাফফর এই ৪৫টা বছর কিভাবে লুকিয়েছিলেন, তার নাম বদল করে তিনি নতুন ভোটার আইডি কার্ড কিভাবে বানিয়েছিলেন, কোন নেতার ছায়াতলে ছিলেন এবং ডক্টর ইউনূস থেকে শুরু করে বিএনপি সরকার ক্ষমতায় আসা পর্যন্ত কোন নেতার ছায়াতলে ছিলেন। আজকের এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কারা শেষ করেছিল, এর পেছনে কারা কারা জড়িত, মেজর মুজাফফর সহ আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। তো দর্শক, বেশি কথা বলবো না, সরাসরি ভিডিও স্ক্রিপ্ট চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিপদগামী সেনা কর্মকর্তাদের হাতে তৎকালীন রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান নিহত হন। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছিলেন এই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। তবে ৪৫ বছর পর অবশেষে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নতুন ছদ্মনাম ধারণ এবং নিজের চেহারায় পরিবর্তন এনে দীর্ঘ ৪৫ বছর লুকিয়েছিলেন মুজাফফর। এত বছর পরিবারের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখলেও জীবনের শেষ ভাগে অত্যন্ত গোপনে বাংলাদেশে ফিরে আসেন তিনি। বসবাস শুরু করেন রাজধানীর সবচেয়ে সুরক্ষিত ও অভিজাত এলাকাগুলোর একটি বনানী ডিওএইচএসে। এর আগে ভারতে আত্মগোপনে ছিলেন তিনি। ভারতে ভুয়া নাগরিকত্বের মাধ্যমে পাসপোর্ট তৈরি করে বিশ্বের একাধিক দেশ সফর করেছেন এই খুনি। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে এলাকাটি তার চেনা পরিবেশ হলেও সেখানে নিজেকে একজন সাধারণ বয়োবৃদ্ধ এবং রাজনীতি বিমুখ হিসেবে উপস্থাপনা করেন। আশপাশের প্রতিবেশীরা কল্পনাও করতে পারেননি এই বৃদ্ধই আসলে বাংলাদেশের ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। ৫৫ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র ৫৫,০০০ টাকায়, সাথে জার্সি ফ্রি।
ডিবির এক কর্মকর্তা যুগান্তরকে জানান, নিজের অবয়ব, চালচলন, এমনকি পেশা ও বাসস্থান পরিবর্তন করে সে দীর্ঘদিন একটি সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে ছিলেন। তবে অপরাধ যতই নিখুঁত হোক না কেন, অপরাধীর কোনো না কোনো সূত্র থেকেই যায় বলেই এত বছর পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা কয়েক মাস ধরে তার মেয়ের কর্মস্থল ও গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে একটি বাড়ির ঠিকানা চিহ্নিত করেন। এরপর তারা বেশ কিছুদিন দূর থেকে লক্ষ্য রাখেন এবং ছদ্মবেশে সার্বিক পরিবেশ ও মোজাফফরের উপস্থিতি নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। অবশেষে গত বুধবার রাতে অভিযানের চূড়ান্ত পরিকল্পনা করে গোয়েন্দারা। ছদ্মবেশে বাসার দরজায় কড়া নাড়লে দরজা খোলার পর গোয়েন্দারা কোনো ভয়ভীতি না দেখিয়ে স্বাভাবিক আচরণ করেন। জানতে চান তার মেয়ে বাসায় আছেন কিনা। এ সময় গোয়েন্দা কর্মকর্তারা মেয়ের অফিস থেকে আসা কর্মী হিসেবে পরিচয় দেন। এত রাতে অফিসের লোক বাসায় আসায় কিছুটা সন্দেহ তৈরি হয়। সে সময় ভেতর থেকে একজন বৃদ্ধ ব্যক্তি এগিয়ে এসে জানতে চান এত রাতে অফিসের কাজ কেন। এ সময় কর্মকর্তারা তার পরিচয় জানতে চাইলে সরল বিশ্বাসের সঙ্গে সেই ব্যক্তি উত্তর দেন, আমি তার বাবা মুজাফফর। তার মুখ থেকে এ কথা শোনার পর সময় নষ্ট করেনি ডিবির চৌকস দল। দীর্ঘদিনের ছদ্মবেশী ও পলাতক আসামির হাতে হ্যান্ডকাপ পরিয়ে ঢোকান আইনের খাঁচায়। সম্পূর্ণ মুছে ফেলেছিলেন নিজের আসল পরিচয়, তবে শেষ মুহূর্তে একটি তিল বাঁচিলে ধরা খেলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনি মুজাফফর নামের বাংলাদেশি মির্জাফর। দীর্ঘ ৪৫ বছর নিজের পরিচয় গোপন রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন। তবে শেষ মুহূর্তে নিজের পরিচয় জানাতে গিয়ে একটি কড়া ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটায়। সেই সূত্র ধরে রাজধানীর বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তিনি সম্পূর্ণ একটি ছদ্মনাম ধারণ করেন এবং নিজের চেহারা ও বেশভূষা পরিবর্তন আনেন। দীর্ঘ ৪৫ বছর তার পারিবারিক যোগাযোগ এবং পূর্ণ চেনা পরিমণ্ডলগুলোর সঙ্গে ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছিলেন, যাতে কোনোভাবেই তাকে কল ট্র্যাকিং বা নজরদারির মাধ্যমে তার সন্ধান না মেলে। জীবনের শেষ ভাগে এসে তিনি অত্যন্ত গোপনে বাংলাদেশে ফিরে আসেন। বসবাস শুরু করেন রাজধানীর সবচেয়ে সুরক্ষিত ও অভিজাত এলাকাগুলোর একটি বনানীতে। একজন সাবেক কর্মকর্তা হিসাবে এই এলাকাটি তার বেশ পরিচিত হলেও সেখানে তিনি নিজেকে একজন সাধারণ বয়োবৃদ্ধ এবং রাজনীতি বিমুখ নাগরিক হিসাবে পরিচিত করে তুলেছিলেন। আশেপাশের মানুষ বা প্রতিবেশীরা কেউ কল্পনাও করতে পারেনি যে তাদের পাশে বসবাসকারী এই বৃদ্ধই আসলে বাংলাদেশের ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এতদিন পর কিভাবে ধরা পড়ল ইতিহাসের এই খলনায়ক জানতে চাইলে অভিযানে থাকা ডিবির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে অপরাধীরা কত ধরনের কৌশল অবলম্বন করতে পারে অন্যতম উদাহরণ এই মুজাফফর হোসেন। নিজের অবয়ব, চালচলন, এমনকি পেশা ও বাসস্থান পরিবর্তন করে দীর্ঘদিন একটি সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে ছদ্মবেশে অবস্থান করছিল। এই কারণে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর কাছে কোনো স্পষ্ট ধারণা ছিল না। তবে অপরাধ যতই নিখুঁত হোক না কেন, অপরাধীর কোনো চিহ্ন বা সূত্র থেকেই যায়। এটাই নির্মম পরিণতি, আর সেই সূত্র ধরে এত বছর পর ডিবি তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মেজর মুজাফফর হোসেন ভাই শেয়ানা, আপনারা জানেন এর মধ্যে ঘটনা জানা গেছেন কিভাবে তাকে ধরছে। তাও 2 লাইনে বলি, তার মেয়ে বেসরকারি একটা অফিসে চাকরি করত। আমাদের দেশের সেরা গোয়েন্দা ভাই, সেরা গোয়েন্দা, ওনারা ওই মেয়েটাকে ফলো করতে লাগলো। বেশ কিছুদিন ফলো করার পর দেখা গেল এই মেয়েটি তো নিজের বাসায় যায়, স্বামীর কাছে যায়, কিন্তু মাঝে মাঝে ডিওএইচএস এর একটি বাড়িতে যায়। ওই বাড়িতে কেন যায়, কার কাছে যায়, ওইটাই তারা ফলো করতে লাগলো। তারপর এই গত বুধবারে ওই ঘরের মধ্যে যায় বেল বাজাইছে, দরজা খোলা হয়েছে, কাজের লোকজন দরজা খুলছে। কে আপনারা? যে আমরা ওই টেলিকম অফিস থেকে আসছি। উনি কি আছেন? ওই আপার নামটা নিছে, ওই মেয়েটার নামটা নিচ্ছে, ওনাকে একটু ডাকেন। ভিতর থেকে কিন্তু এই মুজাফফর শুনতেছে, যেহেতু সে আর্মিতে ছিল তার সন্দেহ হয়েছে যে এত রাত্রে অফিসের লোকজন কেন আসবে, কি কারণ। উনি নিজেই বাইর হয়ে আসছে। আর গোয়েন্দাদের কাছে একটা তথ্য ছিল, সেই তথ্যটা এই মুজাফফর বুঝতে পারে নাই। সেটা কি জানেন? ওনার এই জায়গাটায়, এই নাকের নিচে এই জায়গাটা একটা আঁচিল ছিল, ওই যে কালো কালো একটা আঁচিল ছিল।
উনি কিন্তু চেহারা চেঞ্জ করছে, বডি চেঞ্জ করছে, মোটা হয়েছে, উনি কিন্তু উনার অতীত মুইছা ফেলাইছে, নামও চেঞ্জ করছে, সব কিছু মুইছা এই ডিওএইচএস এর মতো জায়গায় বসবাস করতো। এখানে কিন্তু জানেন 5 থেকে 6 রেয়ারের গোয়েন্দা কাজ করে। এই ডিওএইচএস এ যারা থাকে সবই ভাই এই সাবেক আর্মির লোক। এখানে সমস্ত গোয়েন্দারা সবসময় নজরদারি করে। ওর মধ্যেই উনি কিন্তু ছদ্মবেশে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে যাইতো, কম কথা বলতো, মানুষকে বুঝাইছে। উনি একজন নির্ভর টাইপের লোক, রিটায়ার্ড লাইফ, ভারতে ছিল বহুদিন, তারপরে এখানে থাকা শুরু করছে। আর ওই মেয়েকে ফলো কইরা গোয়েন্দারা ধইরা ফেলছে ওই আচিলটার কারণে। অপরাধীর অপরাধ মুছতে পারে না ভাই, চিহ্ন থাইকাই যায়, এটাই তাকে ধরায় দিল। কিন্তু কথা হইলো ধইরা তো আবার আর্মিদের কাছে দিয়ে দিছে। এখন কি আমরা জানতে পারুম কেন এই হত্যাকাণ্ড হয়েছে, কি কারণে শহীদ প্রেসিডেন্ট শহীদ হইল? এই তথ্যটা তো আমাদের জানতে হবে। পিছনের রহস্য কি, কারা কারা জড়িত, আমরা কি জানতে পারবো? নিশ্চয়ই জানতে পারবো না। কিন্তু পাপ তো বাপ কেউ ছাড়ে না। নিয়তির লেখা মুছবেন কিভাবে সেটা তো মুছতে পারবেন না, ঠিকই ধরা খায়া গেল। এই যে চিটাগাং গেছিল কোন সরকারি কাজে না, সরকারি কাজে না, উনি গেছিলেন ওনার দলের ভিতরে কিছু প্রবলেম ছিল, বিএনপির ভিতরে কিছু প্রবলেম ছিল, দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্ব নিয়ে ওই সার্কিট হাউসে মিড নাইট পর্যন্ত মিটিং করছে সবাইকে নিয়ে, চিটাগাঙ্গে যারা বিএনপি করতো তাদের নিয়ে। ওই দ্বন্দ্ব মিটাইতে কিন্তু ওইখানে গেছিল। দেখেন উনি তখন কিন্তু দেশের একজন প্রেসিডেন্ট, আবার দলেরও প্রধান, যার জন্য ওনাকে যাইতে হয়েছে। এই দলের প্রধান যদি উনি না হয়ে অন্য কেউ হইতো বিএনপি থেকে, তাহলে কি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চিটাগাং যাওয়ার দরকার হইতো? নিশ্চয়ই দরকার হইতো না। দলেরও প্রধান এবং দেশেরও প্রধান। দেখেন ঠিক ওই একই নিয়ম এখনো চলে আসতেছে। একজন মানুষ দেখেন দেশের প্রধান, সরকারের প্রধান, দলের প্রধান এবং আমাদের এই সংসদের প্রধান। শিশির মনির সাহেব এই কথাটা আজকে বলতেছিল। সত্যি তো ভাই, একজন মানুষের এত পাওয়ারের কি দরকার? কি করবে এত পাওয়ার দিয়া? উনি দেশের প্রধান থাকবে, আবার দলেরও প্রধান, সরকারেরও প্রধান, আবার সংসদেরও প্রধান। এত পাওয়ারের কি দরকার? এই পাওয়ারগুলা ভাগ করে দিতে হবে। ওইটার নামই ছিল সংস্কার। আর এই সংস্কার না হইলে ভাই কোনোদিনই দেশ বদলাবে না। কারণ আপনি যে দেশের প্রধানমন্ত্রী হইলেন, আমরা ভোট দিছি আপনাকে আমাদের প্রধানমন্ত্রী হিসাবে, দলের প্রধান হিসাবে কিন্তু ভোট দেই নাই। আমরা ভোট দিছি দেশের প্রধান হিসাবে। কিন্তু আপনি দেশের প্রধান থাকবেন, দলের প্রধান অন্য কাউকে কইরা দেন, অসুবিধা কি? ওইটুক ছাড় তো দিতেই হবে। কিন্তু আপনারা কি বলতেছেন যে আমরা সংস্কার মানি না। এটা আমরা আগেও বলছি, এখনো বলছি, আমরা সংস্কার মানি না। মির্জা ফখরুল সাহেব বলতেছিল হ্যাঁ যে আমরা সংস্কার মানি না, তবে আমরা সংশোধন করব। হ্যাঁ, এই সংবিধানকে আমরা সংশোধন করব, মানে একটু রদ